নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স ইমাজিনেশনস থেকে 8.4.1 অ্যাক্টিভিটি উত্তরসহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। লেট আস ওয়ার্ক অন ইমাজিনেটিভ ইন্টারপ্রিটেশন টু পারফর্ম ইট ইউনিট 2। চলো কল্পিত কোনো ব্যাখ্যার উপর কাজ করি। এটা করার জন্য তোমার যা প্রয়োজন হবে, কী কী প্রয়োজন হবে, অবশ্যই তোমরা 6 জনে একটা গ্রুপ তোমাদের করতে হবে। যদি 30 জন স্টুডেন্ট থাকে তাহলে 5টা গ্রুপ হবে, এরকম করে গ্রুপ ওয়াইজ হবে। এরপর যেটা, সিলেক্ট এনি পোয়েম ফ্রম বাংলা অ্যান্ড ইংলিশ টেক্সট বুক। বাংলা অথবা ইংলিশ টেক্সট বুক থেকে যে কোনো একটা কবিতা তোমাদেরকে বাছাই করতে হবে। এখানে কিছু ক্লু দেওয়া হয়েছে যে কি কি কবিতা তুমি বাছাই করতে পারো। ইউ ক্যান ইভেন সিলেক্ট ওয়ান অফ 3 poems ফ্রম দিস এক্সপেরিয়েন্স। অর্থাৎ এই যে অষ্টম এক্সপেরিয়েন্সে যে কবিতাগুলো আছে সেখান থেকেও আমরা বাছাই করতে পারি। যেমন এসটি কলেজে আছে ইফ আই হ্যাড বাট 2 লিটল উইংস, আর ডিকিনসন্স রয়েছে হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স, অ্যান্ড জিন্সবার্গস হচ্ছে হুমর। তো 3টি কবিতা এই অষ্টম এক্সপেরিয়েন্সে রয়েছে। তো তার মধ্য থেকে আমরা একটা কবিতা আজকে বাছাই করে পড়ব, ঠিক আছে? তো আমরা আসলে কি কি করতে হবে কবিতা থেকে, যদি আমরা এটাই যদি বাছাই করি ইফ আই হ্যাড বাট 2 লিটল উইংস, তাহলে আমাদের যেটা করতে হবে যে নাও অ্যানালাইজ দ্য থিম অফ ইমাজিনেশন ইউজড ইন দিস পোয়েম। অর্থাৎ এই কবিতার মধ্যে যে কল্পনা আছে, যে ইমাজিনেশন আছে, সেটা বিষয়বস্তু বিশ্লেষণ করতে হবে। নাম্বার ডিটা কি, ইউ মাস্ট ডিসকাস মেটাফোর্স, ইমেজেস অ্যান্ড সিম্বলস ইউজড ইন দিস পোয়েম। অর্থাৎ এই কবিতার মধ্যে কি কি মেটাফোর্স ব্যবহার করা হয়েছে, কী রূপক ব্যবহার করা হয়েছে, ইমেজ কী ব্যবহার করা হয়েছে, সিম্বল কী ব্যবহার করা হয়েছে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে মূলত আমি এই দুটো জিনিস আজকে হাইলাইট করব, তাহলে তোমরা বাকিগুলো কিন্তু পেরে যাবে। যে আফটার দিস এক্সপ্রেস ইউর পার্সোনাল রিফ্লেকশন, অর্থাৎ ব্যক্তিগত কিছু মতামত তোমরা দিতে পারো। হুইচ পোয়েম ইজ কানেক্টেড উইথ ইউ দ্য মোস্ট অ্যান্ড হোয়াই। অর্থাৎ কোন কবিতাটা তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে বা সম্পর্কিত হচ্ছে, সেটা সম্পর্কে তোমরা লিখবে এবং কেন মিলে যাচ্ছে সেটা। তো আমি মূলত সি এবং ডি এই দুটো জিনিস আসলে হাইলাইট করব। তোমরা অবশ্যই এখানে বুঝতে পারছো যে আমি ইফ আই হ্যাড বাট 2 লিটল থিংস এই কবিতাটি বাছাই করেছি। কবিতাটি আমি আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি যে তোমাদেরকে বললাম 2 এবং 3 নম্বর যে নির্দেশনা আছে সেটা অনুযায়ী আমরা এটা ব্যাখ্যা করব, ঠিক আছে? প্রথমে আছে ইফ আই হ্যাড বাট 2 লিটল উইংস, আমার যদি 2টি ছোট পাখনা থাকতো, অ্যান্ড ওয়ার আ লিটল ফেদারি বার্ড, এবং আমি যদি একটি পালক সুশোভিত পাখি হতাম। টু ইউ আইট ফ্লাই মাই ডিয়ার, প্রিয়তম আমি তোমার কাছে উড়ে যেতাম। বাট থটস লাইক দিস আর আইডল থিংস, কিন্তু এসব চিন্তাভাবনা আলস্য বস্তু। অ্যান্ড আই স্টে হিয়ার, এবং আমি এখানে অবস্থান করছি। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, কিন্তু আমি ঘুমের ঘোরে তোমার কাছে উড়ে যেতাম। আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ, আমি নিদ্রায় তোমার কাছে সর্বদা আছি। দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, পৃথিবীটা যেন যার যার নিজস্ব পৃথিবী। অ্যান্ড দেন ওয়ান ওয়েকস অ্যান্ড হোয়ার অ্যাম আই, এবং অতপর কেউ জাগলে আমি তখন কোথায় থাকি। ওল অ্যালোন, সকলেই একা। এ হচ্ছে এসটি কলেজের কবিতা। এখন আমরা এই কবিতা থেকে 2 এবং 3 নম্বরে যেটা নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী এখানে আমি একটা হেডলাইন করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যানালাইজিং দ্য থিম অফ ইমাজিনেশন ইউজড ইন দিস পোয়েম, এই কবিতার মধ্যে ব্যবহৃত কল্পনার যে বিষয়বস্তু আছে সেটা বিশ্লেষণ করতে যাচ্ছি। যেমন এখানে লেখা হয়েছে এভাবে, ইন দিস পোয়েম দ্য পয়েট এক্সপ্রেসেস হিজ স্ট্রং প্যাশন টুয়ার্ডস হিজ বিলাভেড। আসলে এই কবিতার মধ্যে কবি তার প্রেমিকার প্রতি একটা দৃঢ় আবেগ প্রকাশ করেছে। দ্য পয়েট ইজ ভেরি মাচ ওভারওয়ার্মড টু মিট হিজ বিলাভেড,
কবি আসলে অত্যন্ত আবেগপ্রবণ তার প্রেমিকার সাথে দেখা করার জন্য। Therefore, he expresses his desire by saying that if he had the wings of a bird, he would fly to his beloved. তাই সে তার ইচ্ছাটা এই বলে প্রকাশ করেছে যে যদি তার একটা পাখির মতো ডানা থাকতো তাহলে সে তার প্রেমিকার কাছে উড়ে যেত। Then he expressed that even he was extremely willing to meet his beloved in sleep. তারপর সে তার ইচ্ছা ব্যক্ত করেছে এভাবে, এমনকি সে ঘুমের মধ্যেও তার প্রেমিকার সাথে দেখা করতে ইচ্ছুক। He wanted to stay with her all the time in sleep. সে সব সময় ঘুমের মধ্যে তার প্রেমিকার কাছে থাকতে ইচ্ছুক। সেটাই এখানে কিন্তু কল্পনায় কিন্তু কবি ভাবছেন এগুলো। However, eventually the poet comes back to the sense of reality. যাই হোক, অবশেষে কবি কিন্তু বাস্তবতার যে ধারণা আছে সেটাতে কিন্তু সে ফিরে আসে। He admitted that every person has his or her own world or entity. সে স্বীকার করেছিল যে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব সত্তা আছে, নিজস্ব পৃথিবী আছে। লাইক আদার্স হি হ্যাজ অলসো হিজ ওন ওয়ার্ল্ড অর এন্টাইটি, অর্থাৎ অন্যদের মতো তারও কিন্তু একটা নিজস্ব পৃথিবী অথবা সত্তা রয়েছে। অ্যাকর্ডিং টু হিজ অর হার এন্টাইটি সামবডি ইজ অলওয়েজ এক, যে তার এই সত্তা অনুযায়ী কেউ কি থাকে, অনেক বেশি সচেতন থাকে। বাট দ্য পয়েট আস্কস হিমসেলফ হোয়ার হি ইজ নাও, কিন্তু কবি আসলে নিজেকে প্রশ্ন করেছে সে আসলে এখন কোথায় আছে। ইট মিনস হোয়েদার হি ইজ অ্যাওয়াক আর ড্রাউজি, এটা বোঝাচ্ছে যে সে আসলে জেগে আছে, না সে ঘুমিয়ে আছে। ইট ইজ আ কোয়েশ্চেন, এটা এখন প্রশ্ন। তাহলে এইটা হচ্ছে এই কবিতার থিম, কল্পনার থিম। এরপরে যেটা বলা হয়েছে যে ডিসকাশন অন মেটাফোর্স, ইমেজেস অ্যান্ড সিম্বলস ইউজড ইন দিস পোয়েম। এই কবিতার মধ্যে কি মেটাফোর্স বা রূপক ব্যবহার করা হয়েছে সেটা এখন তোমাদের আমি বোঝাচ্ছি। ইন দ্য লাইন অ্যান্ড ওয়ার আ লিটল ফেদারি বার্ড, এই লাইনের মধ্যে উই ফাইন্ড এ মেটাফোর, আমরা একটা মেটাফোর দেখি। দ্য মেটাফোর ইজ আ লিটল ফেদারি বার্ড, তাহলে এই রূপকটা হচ্ছে একটা ছোট পালকযুক্ত পাখি। হিয়ার দ্য পয়েট কলস হিমসেলফ টু বি আ লিটল ফেদারি বার্ড, এখানে কবি নিজেকে একটা ছোট পালকযুক্ত পাখি বলেছেন। হিয়ার নো কম্পারিজন ইজ ইউজড, আসলে এখানে কোনো তুলনা কিন্তু করা হয়নি, কারণ জাস্ট কবি নিজেকে বলছে সে একটা পালকযুক্ত পাখি। অ্যান্ড অ্যানাদার মেটাফোর ইজ অলসো ফাউন্ড ইন দ্য ফোর্থ লাইন অফ দ্য পোয়েম, কবিতা চতুর্থ লাইনের মধ্যে আরও একটি রূপক দেখা যায়, সেটা হচ্ছে দ্য ফোর্থ লাইন ইজ বাট থটস লাইক দিস আর আইডল থিংস। 4 নম্বর লাইনে রয়েছে যে এগুলোর মতো চিন্তাভাবনাগুলো হচ্ছে আসলে আইডল থিংস, মানে আলস্য বস্তু। হিয়ার থটস আর কনসিডার্ড টু বি আইডল থিংস, এখানে এই চিন্তাভাবনাগুলো আসলে একটা অলস বস্তু হিসাবে বিবেচনা করা হয়েছে। আইডল থিংস আর ইউজড অ্যাজ মেটাফোর, আইডল থিংস এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন এই কবিতার মধ্যে কি ইমেজ রয়েছে, তো এ সেট অফ ইমেজেস আর ফাউন্ড ইন দিস পোয়েম, এই কবিতার মধ্যে কিছু ইমেজ আসলে পাওয়া গেছে। হিয়ার দ্য পয়েট থিংস হিমসেলফ টু বি আ বার্ড হ্যাভিং ইটস উইংস সো দ্যাট হি ক্যান গো টু হিজ বিলাভেড বাই ফ্লাইং, এখানে কবি নিজেকে একটা পালকযুক্ত পাখি হিসেবে চিন্তা করেছেন যাতে করে সে উড্ডয়নের মাধ্যমে অর্থাৎ তার প্রেমিকার কাছে সে চলে যেতে পারে। অ্যাগেন হি সেইজ দ্যাট সাচ থটস আর লাইক আইডল থিংস, আবার তিনি বলেছেন যে এই ধরনের যে চিন্তাভাবনাগুলো আসলে আলস্য বস্তুর মতো। বিকজ ইন দ্য ট্রুয়েস্ট সেন্স সাচ টাইপস অফ থটস হ্যাভ নো রিয়ালিটি, কারণ সত্যিকার অর্থে এই ধরনের চিন্তাভাবনার কোনো বাস্তবতা নেই। Therefore, he wants to stay with his beloved always in sleep. তাই সে তার প্রেমিকার কাছে সবসময় ঘুমের মাধ্যমে সবসময় তার প্রেমিকার সান্নিধ্যে থাকতে চায়। বিকজ স্লিপ ক্রিয়েটস ভ্যারিড ওয়ার্ল্ডস ফর ভ্যারিড পিপল, কারণ ঘুমটা কী করে,
বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম ইমেজ বা ওয়ার্ল্ড বা সত্তা সৃষ্টি করে। অফকোর্স দ্য পোয়েট হ্যাজ হিজ ওন ওয়ার্ল্ড লাইক আদার্স। অবশ্যই কবিরও কিন্তু অন্যদের মতো একটা নিজস্ব সত্তা বা পৃথিবী রয়েছে। এরপরে এই কবিতার মধ্যে কি কি সিম্বল ব্যবহার করা হয়েছে সেটা এখন তোমাদের পরে শোনাচ্ছি। দ্যার ইজ নো পোয়েট হু ডাজ নট ইউজ সিম্বলস ইন হিজ অর হার পোয়েম। এমন কোনো কবি নেই যে তার কবিতার মধ্যে সে সিম্বল ব্যবহার করে না। রিয়েলি সিম্বলস হেল্প দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম ওয়েল। আসলে সিম্বল কিন্তু পাঠকদের কবিতাটা বুঝতে সাহায্য করে। ফর এক্সাম্পল, ইন দিস পোয়েম দ্য পোয়েট হ্যাজ ইউজড বার্ড অ্যাজ এ সিম্বল। যেমন এই কবিতার মধ্যে কবি কিন্তু সিম্বল হিসাবে, রূপক হিসাবে পাখিটিকে ব্যবহার করেছেন। দ্য বার্ড সিম্বলাইজেস দ্য পোয়েটস ইমাজিনেশন। বার্ড কিন্তু পাখিটি কবির কল্পনাকে প্রতিকায়িত করেছে। দ্যাট হ্যাজ বিন ড্রন ইন হিজ মাইন্ড ফলোয়িং হিজ বিলাভেড। যেটা তার প্রেমিকাকে অনুসরণ করে তার মনের মধ্যে একটা কল্পনা অঙ্কন করা হয়েছে। পাখিটা কিন্তু এটাই বোঝাচ্ছে। দ্য পোয়েট অলসো ইউজেস স্লিপ অ্যাজ আ সিম্বল ফর দ্য সেম রিজন। একই কারণে কবি কিন্তু এই স্লিপ যে শব্দটা, অর্থাৎ ঘুম যে শব্দটা, এটাকেও কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো সিম্বল কি, ইমেজেস কি এবং মেটাফোর্স কি, এবং এই কবিতার মধ্যে কীরকম সিম্বলস, মেটাফোর্স ব্যবহার করা হয়েছে, ইমেজেস ব্যবহার করা হয়েছে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।